বিসমিল্লার বরকত এবং আল্লাহর উপর ভরসা। একটি গ্রামে এক রাখাল তার ছাগলগুলোকে নিয়ে বের হয়েছিল। ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোনায় বসে রইলেন। তার খুব দুশ্চিন্তা হচ্ছিল। এমনিতে বৃষ্টিপাত হচ্ছে না, তারপর গ্রামের বেশিরভাগ জায়গায় গাছগুলো গরু ছাগলে খেয়ে ফেলেছে, যার কারণে তার এবং গ্রামবাসীর গরু ছাগলেরা ঠিক মতন খেতে পারছে না। একদিন সেই লোকটি তার ছাগলগুলোকে নিয়ে পাশের একটি গ্রামে চলে গেল। সেখানে প্রায় একই অবস্থা, কিন্তু সে খেয়াল করলো নদীর ওই পাশে তাজা গাছ আছে, কিন্তু নদীর স্রোত এতই বেশি যে ছাগলগুলোকে নিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব। সেদিন ছিল জুম্মার দিন। রাখাল তার ছাগলগুলোকে বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে গেল। সে সময় খুতবা চলছিল। মসজিদের এক আলেম বয়ান করছিলেন, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তার যে কতটা বরকত হয় এটা নিয়ে বয়ান করছিলেন। ওই এলাকায় এটি ছিল রাখালের প্রথম জুম্মা। আলেমের এই কথাটি তার বেশ মন জয় করে ফেললো। সে নামাজ শেষে ফিরে গিয়ে তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লাহ বলে স্বাচ্ছন্দ্যে নদীটা পার হয়ে গেল। এইভাবে সে প্রতিদিন একই কাজ করতে থাকলো। তার ছাগলগুলো অন্যদের ছাগলের তুলনায় বেশ মোটা এবং স্বাস্থ্যবান হয়ে গেল। এটা দেখে গ্রামবাসী রাখালকে জিজ্ঞাসা করলো যে সে ছাগলগুলোকে কি খাওয়ায়, যার কারণে তার ছাগলগুলো এত স্বাস্থ্যবান হলো। রাখালটি ছিল খুবই সৎ এবং সৎ সরল। সে নির্দ্বিধায় বলে দিল সে জুম্মার খুতবায় বিসমিল্লাহ বরকতের কথা শুনে খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তারপর থেকে সে প্রতিদিন বিসমিল্লাহ বলে নদীটি পার হয়। কথাটি শুনে সবাই অবাক হলো, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। সবাই চলে গেলেও একজন সেখানে দাঁড়িয়ে রইল। সে তার সাথে পরের দিন সকালে ওই এলাকাতে যাবে, সেও নদীটা পার হয়ে দেখবে। পরের দিন সকালে রাখালের সাথে সেই লোকটি গেল নদীতে। তখন নদীতে উতাল পাতাল ঢেউ চলছে। সেই লোকটি সাথে করে একটা রশি নিয়ে গিয়েছিল। এই রশিটি তিনি নিজের গায়ে বাঁধলেন এবং একটি অংশ গাছের সাথে বেঁধে নিলেন, যাতে তিনি নদীর স্রোতে ভেসে না যান। এবং বয়ে বয়ে বিসমিল্লাহ পরে যেই না নদীতে পা দিলেন, তখনই তিনি পিছলে পড়ে গেলেন। নদীর স্রোত তাকে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু তার শরীরটা রশি দিয়ে বেঁধে থাকার কারণে সে কোনোভাবে রক্ষা পেল। এটা দেখে রাখাল বেশ অবাক হলো, কেননা এমনটি আবার কথা নয়। রাখাল নিজে বিসমিল্লাহ পরে তার ছাগলগুলিকে নিয়ে নদীর উপরে চলে গেল। তাদের কোনো সমস্যা হলো না। এটি দেখে লোকটি অবাক হয়ে চেয়ে রইল। রাখাল ছাগলগুলিকে নদীর উপরে রেখে আবার ফিরে এসে লোকটিকে বলল, ভাই, আমি তোমার ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম, কিন্তু যখন ছাগলগুলিকে নদীর উপরে রেখে আবার ফিরে আসলাম, তখন আমার মাথা চিন্তা এলো, আমি মনে হয় তোমার সমস্যাটা ধরতে পেরেছি। তখন লোকটি বলল, কি সমস্যা বলুন তো ভাই। রাখাল দড়ি দিয়ে বাঁধা গাছের দিকে ইশারা দিয়ে বলল, ভাই, এই রশিটাই তোমার সমস্যা। এই রশিটাই তোমার বিসমিল্লাহ বরকতকে নষ্ট করে দিয়েছে, কেননা তোমার বিসমিল্লাহ এবং আল্লাহর চেয়ে এই রশিটার উপর ভরসা বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা তোমার দায়ভার রশিটার উপর ছেড়ে দিয়েছে। আর যা হবার তাই হলো। সে জুম্মার মৌলভী সাহেবের বিসমিল্লাহ বরকতের খুতবা আমার অন্তরে গেঁথে গিয়েছিল, যেটা আমি অন্তরে ধারণ করেছিলাম, আর আল্লাহর সেটার মান রেখেছেন। কিন্তু তুমি বিসমিল্লাহ বললেও তোমার ভরসাটা ছিল দড়ির উপরেই, যার কারণে যা হবার তাই হলো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। অহংকারী আম গাছ। এক বনের পাশাপাশি ছিল একটা আম গাছ আর একটা বট গাছ। তাদের মধ্যে আম গাছটা ছিল অনেক দয়ালু স্বভাবের, আর বট গাছটা ছিল অনেক অহংকারী। বট গাছটা তার ডালে কাউকে বসতে দিত না, কিন্তু আম গাছটা তার ডালে সবাইকে বসতে দিত। সব পশু পাখি তার ডালে বসতো আর পাকা পাকা আম খেত, আর সারাদিন কিচিমিচির করে গান গাইতো। আর এইসব দেখে বট গাছটা অনেক রাগ হতো, কারণ সে সারাক্ষণ নিরাপত্তা পছন্দ করত, আর কখনো তার ডালে কেউ বসতে যেত, বট গাছটা তার সাথে খুব খারাপ ব্যবহার করত। একদিন একটা কাক অনেক দূর থেকে এসে বট গাছটা ডালে বসলো। তখন সাথে সাথে বট গাছটা বলে উঠলো, এ কাক, দূর হও এখান থেকে, আমার ডালে বসেছ তুমি কার অনুমতি নিয়ে? তখন কাক বলল, এ কেমন কথা, কারো ডালে বসতে কি অনুমতি লাগে নাকি? তখন বট গাছটা বলল, হ্যাঁ লাগে, আমার ডালে বসতে অনুমতি লাগে, আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার ডালে বসবে না। এইসব কিছু দেখে আম গাছটা কাকটাকে বলল, বন্ধু কাক, তুমি আমার ডালে বসে আরাম করো। তখন কাকটা আম গাছের ডালে গিয়ে বসলো আর বলতে লাগলো, বট গাছটা অনেক খারাপ আর তুমি অনেক দয়ালু, আমাকে তোমার ডালে বিশ্রাম নিতে দিয়েছো। তার কিছুদিন পর এক ঝাঁক মৌমাছি এলো বাসা বাঁধার জন্য। তখন মৌমাছি রানী বট গাছের ডালে গিয়ে বসতে লাগলো। মৌমাছি রানী বট গাছটাকে বলল, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা বাসা বাঁধার জন্য নতুন জায়গা খুঁজতেছি, তুমি কি তোমার ডালে আমাদেরকে থাকতে দেবে? তখন বট গাছটা বলল, না না, আমার ডালে তোমাদেরকে থাকতে দেব না। কি
জানি বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাও তোমরা। তখন আম গাছটা এসব কিছু দেখে মৌমাছি রানীকে বলে, তোমরা আমার ডালে বাসা বাঁধতে পারো। তখন মৌমাছি রানী বলল, তুমি অনেক দয়ালু, ধন্যবাদ তোমাকে আমাদেরকে তোমার ডালে বাসা বাঁধার জন্য। এখন মৌমাছি রানী সবাইকে নিয়ে আম গাছের ডালে বাসা বাঁধলো। কিছুদিন পর এক কাটুরে সেখানে আসে গাছ কাটার জন্য। কাটুরে দেখে সেখানে পাশাপাশি দুটা গাছ। কাটুরে বলে, কি সুন্দর দুটি গাছ, কোন গাছটি আগে কাটবো? দেখে মনে হচ্ছে তো আম গাছটা অনেক কাঠ হবে, যাই আজকে আম গাছটাই কাটি। কাটুরে যখন আম গাছটা কাটার জন্য আম গাছের কাছে গেল, তখন সে মৌমাছি চাকটা দেখলো আর বলে উঠলো, এই গাছটায় মৌমাছি চাক আছে, এখন যদি এই গাছটা কাটি তাহলে মৌমাছি চাক আমাকে শেষ করে দিবে, তাহলে আজ না হয় বট গাছটাই কাটি। তখন সে গিয়ে বট গাছটা কাটতে শুরু করে। তখন বট গাছটা ব্যথায় কান্না শুরু করে দেয়। তার এই কান্না দেখে আম গাছটার অনেক মায়া হয়। তখন সে মৌমাছি রানীকে বলে, তুমি বট গাছটাকে বাঁচাও, বট গাছটার আমাদের সাহায্য লাগবে। তখন মৌমাছি রানী বলল, না না, আমরা এই বট গাছটাকে সাহায্য করব না, সেদিন আমাদের বসতে দেয়নি। তখন আম গাছটা বলল, বট গাছটা সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর এখন তোমরা যদি তার সাথে খারাপ ব্যবহার করো, তার আর তোমার মধ্যে কোনো পার্থক্য রইল না। আম গাছের এই কথা শুনে মৌমাছির খুব মায়া হয়। সে তখন তার দলবল নিয়ে কাটুরের উপর আক্রমণ করে, তারপর কামড় দেয়। কাটুরে সেখান থেকে চলে যায়। তারপর বটগাছ তার নিজের ভুল বুঝতে পারলো আর তার গাছে মৌমাছিদের বাসা বাঁধতে বললো, আর তারা সুখে শান্তিতে সেখানে থাকতে লাগলো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। পরিশ্রমী পিঁপড়ে ও অলস গাছ ফড়িং। একটা ছিল অলস গাছ ফড়িং। সে সারাদিন গাছের ছায়ায় শুয়ে থাকতো আর মাঝে মাঝে গিটার বাজিয়ে গান গাইতো। একদিন সে বনে ঘুরতে ঘুরতে গিটারটা বাজাইতেছিল। এমন সময় দেখলো একটা পিঁপড়ে খাবার নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছে। তখন গাছ ফড়িংটি বলে, তুমি এই গরমের ভিতর খাবার নিয়ে কোথায় যাচ্ছ? তখন পিঁপড়ে বলল, শীত চলে এসেছে, তাই শীতের জন্য খাবার সংগ্রহ করতেছি। তখন গাছ ফড়িংটি বলে উঠে, শীত আসতে তো আরো অনেক দেরি, এখন তো চারদিকে অনেক খাবার, সেগুলো আগে খেয়ে শেষ করো, তারপরে শীতের জন্য চিন্তা করো। এই কথা শুনে পিঁপড়েটি বলল, এখন যা খাবার আছে তা তো খাচ্ছি, শীতের সময় তো বেরোতে পারবো না, তাই খাবার সংগ্রহ করে রাখতেছি। তারপর গাছ ফড়িং বলল, এত ভবিষ্যতে চিন্তা করলে চলবে? তুমি আমাকে দেখো কত দিন কাটাচ্ছি, তুমি আমার মতো কেন এত সুন্দর করে দিন কাটাচ্ছ না? তারপর পিঁপড়ে বলল, আমি যেমন করে দিন কাটাচ্ছি তেমনই ভালো আছি। তারপর গাছ ফড়িং বলল, আচ্ছা সব কথা বাদ দাও, এবার চলো দুজনে মিলে গান গাই। এই বলে গাছ ফড়িং তার গিটার বের করে গান গাইতে লাগলো। কিন্তু পিঁপড়ে তার গানে সাড়া না দিয়ে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মাস পর পিঁপড়ে সর্দার বলল, মনে হচ্ছে খুব শীঘ্রই শীত নেমে পড়বে, এখন আমাদের সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর প্রচুর খাবার সংগ্রহ করতে হবে। এই বলে সকল পিঁপড়া খাবার সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ল। আর এদিকে গাছ ফড়িং মনের সুখে দিন কাটাতে লাগলো। তারই মধ্যে হঠাৎ করে আবার পিঁপড়ের সাথে দেখা হয়ে গেল। গাছ ফড়িং বলল, এই গরমের ভিতর পরিশ্রম করে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, চলো গাছের ছায়ায় বসে আমরা একসাথে গান করি। তখন পিঁপড়ে উত্তর দিল, দেখো গান শোনার মতন আমার এত সময় নেই, সামনে শীত চলে এসেছে, তাই আমার এখন অনেক খাবার সংগ্রহ করতে হবে, তোমার উচিত খাবার সংগ্রহ করে রাখা। তারপরে গাছ ফড়িং বলল, শীত আসতে এখন অনেক বাকি, এখনো যা খাবার আছে খেয়ে নিই, এখনই তো সময় দিনদার সময় কাটানোর। এই কথা শুনে পিঁপড়ে সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন পর প্রচন্ড শীত শুরু হয়ে গেল। পিঁপড়েরা তো খুব ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু গাছ ফড়িং খাবার না পেয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেল। তখন তার পিঁপড়ের কথা মনে পড়লো। তখন সে গিয়ে পিঁপড়ের কাছে হাজির হলো। তখন গাছ ফড়িং বলল, আমার অবস্থা বেশি একটা ভালো না, চারদিকে খাবার অনেক অভাব, তাই তোমার কাছে চলে আসলাম। পিঁপড়ে বলল, আমার কাছে কেন আসছো শুনি? গাছ ফড়িং বলল, কিছু খাবারের বিনিময়ে আমি তোমাকে গান শোনাতে চাই। পিঁপড়ে বলল, আমি তোমার গান শুনতে চাই না। তারপর গাছ ফড়িং বলল, দেখো আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। পিঁপড়ে বলল, আমি তোমাকে বলেছিলাম যে খাবার সংগ্রহ করে রাখো, কিন্তু তুমি আমার কথা শুনে অনেক আশাআশি করেছিলে, এখন দেখো আমার পুরো পেট খামারে ভর্তি, আর না খেয়ে তোমার কি অবস্থা হয়েছে। এই বলে পিঁপড়ে খাবার না দিয়ে গাছ ফড়িংকে তাড়িয়ে দিল। আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে সময়ের কাজ সময় করে ফেলতে হয়, অলস হয়ে বসে থাকলে এই সময় আর ফিরে আসবে না। তো যাই হোক, আপনাদের তো ভালো ভালো জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু আমি সারাদিন কালে শুয়ে থাকি আর বসে থাকি, ঠিক মতো ভিডিও বানাই না, আমি আরো অলস। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। লোভী বন্ধু। কাশিমপুর গ্রামে রমেশ ও জগা নামে দুই কাঠুরিয়া বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে একসাথে বনে যেত
রমেশ ছিল খুবই সরল সোজা স্বভাবের মানুষ, কিন্তু জগা ছিল লোভী স্বভাবের। একদিন রমেশ ঘরের বাইরে একটা মুদ্রা দেখতে পেল। তখন সে ওই মুদ্রাটা হাতে নিয়ে সোজা জগার কাছে চলে গেল। রমেশ বলল, দেখো তো এটা কিসের মুদ্রা? আমি আমার ঘরে বাইরে পেয়েছি এটা। জগা দেখে চিনে ফেললো এটা স্বর্ণের মুদ্রা। তখন সে বলল, আসলে বোঝা যাচ্ছে না এটা কিসের মুদ্রা। তুমি একটা কাজ করো, এটা আমার কাছে রেখে যাও, আমি পরে যাচাই করে তোমাকে জানাবো। রমেশ বলল, ঠিক আছে, তুমি তাহলে এটা রেখে দাও, কাল আমাকে জানিও। সেদিন বিকালবেলা জগা মুদ্রাটাকে নিয়ে চলে গেল কমলের দোকানে। জগা বলল, কেমন আছো গো কমল দা? কমল বলল, এই তো ভালো। তো হঠাৎ কি মনে করে আমার দোকানে? বউয়ের জন্য কি গয়না গড়াবে নাকি? জগা বলল, না গো কমল দা, এসেছি অন্য একটা কাজে। কমল বলল, তো কি কাজে এসেছো বলে ফেলো তো বাবু। জগা বলল, দেখো তো এটা তোমার লাগবে কিনা। কমল বলল, লাগবে মানে অবশ্যই লাগবে, আমার তো এটারই কাজ, তো কত দিতে হবে? জগা বলল, সে তুমি তোমার বুঝ মতন করে দিয়ে দাও। তখন জগা টাকা নিয়ে বাড়ি ফিরে বউকে সবকিছু খুলে বলল। এত টাকা দেখে বউ তো মহা খুশি। তারপর জগার বউ বলল, এত টাকা আমাদের আর অভাব থাকবে না গো, এই টাকা দিয়ে আমরা খুব আরামে দিন কাটিয়ে দিব। জগা বলল, তুমি ঠিকই বলেছো। পরের দিন রমেশ আর জগা কাঠ কাটার জন্য বনের দিকে রওনা হলো। তখন রমেশ জিজ্ঞাসা করলো, তো মুদ্রার ব্যাপারে কিছু বললে না যে? তো এটা কিসের মুদ্রা, তুমি কি জানতে পেরেছো? জগা বলল, আরে ওটা একটা ফালতু মুদ্রা, ফেলে দিয়েছি আমি। মুদ্রার কথা বাদ দিয়ে তাড়াতাড়ি পা চালাও, আজ অনেক কাঠ কাটতে হবে। পরের দিন রমেশ তার বাড়ির বাইরে একটা নকশা পায়। সেটা নিয়ে সোজা জগার কাছে গিয়ে বলল, দেখো তো এটা কিসের নকশা? আমি আমার মার কাছ থেকে শুনেছি আমার পূর্বপুরুষেরা নাকি স্বর্ণের তালাশ করতো, দেখো তো এটা তার নকশা কিনা। এই কথা শুনে জগার লোভ বেড়ে গেল। তখন সে রমেশকে বলল, কি সব ফালতু কাগজ নিয়ে ঘুরে বেড়াও, প্রতিদিন কাঠ না কাটলে কপালে খাবার জুটবে না, আর তুমি আসো স্বর্ণ নিয়ে পরি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কাঠ কাটার জন্য জঙ্গলে যেতে হবে। রমেশ বাড়ি চলে গেল। আর এই দিকে জগা ম্যাপ নিয়ে ঘরের ভিতরে গিয়ে বউকে বলল, দেখো আমি কিসের সন্ধান পেয়েছি, যদি আমি এটা খুঁজে পাই তাহলে আর জীবনে কাজ করতে হবে না, রানীর মতো সারা জীবন খেতে পারবি। জগার বউ বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো। তখন জগা ব্যাগ নিয়ে বের হয়ে গেল স্বর্ণের খুঁজে। খুঁজতে খুঁজতে জগা স্বর্ণের জায়গাটা খুঁজে পেয়ে গেল। তখন সে বলতে লাগলো, এই মাটির ভিতরে কোথায় স্বর্ণ আছে, আমাকে তা খুঁজে বের করতেই হবে। মাটি খুঁড়তে থাকি, দেখি কতদিন লাগে। এই বলে জগা মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়তে খুঁড়তে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস চলে গেল, কিন্তু জগা স্বর্ণের সন্ধান পেল না। তখন জগা বলতে লাগলো, এই রমেশের মতন তার পূর্বপুরুষরা সব বোকাই ছিল, না হলে এই নকশা নিয়ে কেউ দিন কাটাতো না, শুধু শুধু আমার 1 মাস সময় নষ্ট করলাম। এই বলে জগা বাড়ি ফিরে এলো। তখনই রমেশের সাথে দেখা। তখন জগা রাগে খুবই বলতে লাগলো, দূর, এটা তুমি কিসের নকশা নিয়ে আসলে, ফালতু একটা নকশা, শুধু শুধু আমার 1 মাস সময় নষ্ট করলে। রমেশ তখন সবকিছু বুঝতে পারলো। তাহলে তুমি নকশা নিয়ে স্বর্ণের খোঁজে গিয়েছিলে, তুমি এত লোভী, দাও তুমি এখনই আমার নকশা ফিরিয়ে দাও। তখন রমেশ জগার কাছ থেকে নকশাটা নিয়ে স্বর্ণের খোঁজে সেখানে চলে গেল। রমেশ মনে মনে প্রতিজ্ঞা করতে লাগলো, আমি যখন এখানে এসে পড়েছি, আমার যত সময় লাগুক না কেন, আমি স্বর্ণ খুঁজে বের করবই। এই বলে সে মাটি কাটতে শুরু করে দিল। অল্প কিছুক্ষণ মাটি খুঁড়ার পরেই সে স্বর্ণের সন্ধান পেয়ে গেল। তারপর সে বাড়ি চলে আসে আর তার অবস্থা পরিবর্তন হয়ে যায়। তাই দেখে জগা একদিন রমেশকে জিজ্ঞাসা করলো, তোমার অবস্থান এত পরিবর্তন হলো কি করে, আমাকে সবকিছু খুলে বলো। রমেশ বলল, তুমি তো লোভ করে আমাকে ঠকিয়ে স্বর্ণের খুঁজে গিয়েছিলে, 1 মাস কষ্ট করে মাটি গর্ত করলে, কিন্তু তোমার লোভ তোমাকে ধৈর্যহারা করে ফেলেছে। তাই তুমি স্বর্ণের কাছে গিয়েও স্বর্ণ আনতে পারলে না। লোভ কখনো মানুষের জীবনে ভালো কিছু নিয়ে আসে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। 4 বন্ধু এক রাস্তায় 4 জনে দেখা হলো। প্রথম রাজপুত্র তার কথাবার্তা আচার আচরণে তার সে রাজকীয় মানুষের প্রমাণ দেয়। দ্বিতীয় জন ছিল সম্পদওয়ালা ব্যবসায়ীর পুত্র, সে ছিল বেশ সচেতন এবং অনেক মেধাবী। তৃতীয় জন ছিল লম্বা, দেখতে বেশ সুন্দর, যে কেউ তাকে দেখলে আকৃষ্ট হতো। চতুর্থ জন ছিল কৃষকের ছেলে, সে ছিল বেশ শক্তিশালী এবং সুষ্টম দেহী। নিয়তি তাদেরকে নিয়ে এসেছে এক মোহনায়। 4 জনই রাস্তায় এসে একে অন্যের সাথে পরিচিত হলো। সে সময় দুর্ভিক্ষ চলছিল চারদিকে, গায়ে জামা ছাড়া আর কিছুই তাদের সাথে ছিল না। তারা হাঁটতে হাঁটতে কিভাবে আয় রোজগার করা যায় সে ব্যাপারের কথা বলছিল। রাজপুত্রের মাথার চুল বাতাসে উড়ছিল। সে তার নয়া বন্ধুদের বলল, তকদিরের উপর কারো কোনো হাত নেই। ব্যবসায়ীর ছেলে বলল,
জ্ঞান আর মেধা হলো সবচেয়ে বড় কথা। জ্ঞান বুদ্ধির স্থান সবকিছুর উপরে। দূর সময় বিপদ আপদে চিন্তা বুদ্ধি কাজে লাগিয়ে কেবল মুক্তির উপায় খুঁজে পাওয়া যেতে পারে। সুদর্শন ছেলে বলল, কিন্তু আমার মনে হয় না সৌন্দর্য হলো মানুষের সহযোগী। বিপদে পড়লে সুন্দরকে কাজে লাগানো যেতে পারে। তারপর কৃষকের ছেলে বলল, তোমাদের সবার কথা একদিকে আর চেষ্টা প্রচেষ্টা একদিকে। বিশেষ করে পুরুষদের পরিচয় হলো কাজের মধ্যে। যে কোনো কাজ করবে নিজের বাহুবলীকে কাজে লাগিয়ে, খাবারের ব্যবস্থা করবে, তার উন্নতি হবে। এভাবে কথা বলতে বলতে চার বন্ধু রাস্তায় আসছিল। যেতে যেতে দূরে একটা শহর দেখা গেল। শহর দেখে সবাই খুশি হয়ে গেল। মনে হলো নতুন করে প্রাণ ফিরে পেল তারা। কিছুক্ষণ পর তারা শহরে পৌঁছে গেল। পৌঁছেই তারা একটা গাছের নিচে বসে খানিকটা ক্লান্তি দূর করে নিল। এরপরে ভাবলো কি করে ক্ষুধা মিটানো যায়। কারো কাছে টাকা পয়সা ছিল না, পরনের পোশাক বাদে। সম্পদ বলতে তাদের কাছে কিছু ছিল না। তাদের কাছে রাজপুত্র কৃষকের ছেলেকে বলল, তোমার কথাটা এখন প্রমাণ করো তো। তুমি বলেছিলে সবকিছু নির্ভর করে কাজের মধ্যে। তুমি এখন শহরে যাও, বাহুবলীকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করে নিয়ে আসো, অন্তত কাল পর্যন্ত যাতে চলে। কৃষকের ছেলে বলল, ঠিক আছে। এই বলে রুজির জন্য বেরিয়ে পড়লো সে। তারপর কৃষকের ছেলে শহরে এসে বলল, এই শহরে এত দ্রুত কাজ পাওয়া যাবে না। এই জন্য আমার উচিত শহরে বাইরে গিয়ে কিছু জ্বালানি সংগ্রহ করে এগুলো বিক্রি করা। সে জ্বালানি বিক্রি টাকা দিয়ে সবার জন্য খাবার দাবারের আয়োজন করব। সিদ্ধান্ত অনুযায়ী সে দ্রুত চলে গেল কাজে। 2 বোঝা লাকড়ি সংগ্রহ করলো এবং কাঁধে তুলে নিয়ে সোজা চলে গেল শহরের দিকে। বিস্ময়কর ব্যাপার হলো, বাজারে গিয়ে অতি দ্রুত বিক্রি করে ফেললো সে। লাকড়ি বিক্রি করে 1 দেড়হাম পেল। তা দিয়ে খাবারের আয়োজন করে বন্ধুদের উদ্দেশ্যে রওনা হলো। বন্ধুরা তো অপেক্ষা করছিল কখন আসবে। বন্ধুদের কাছে ফেরার পথে শহরের ঢোকার দরজা সে লিখে রাখলো, একদিনের শ্রমের মূল্য 1 দেড়হাম। ওই রাতে সবাই পেট ভরে খেয়ে ভালোভাবে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে ঠিকঠাক মতন ঘুম ভাঙলো সবার। আজ সুদর্শন যুবকের পালা। সুদর্শন যুবককে শহরে যেতে হবে এবং সবার জন্য খাবারের ব্যবস্থা করে প্রমাণ করতে হবে মানুষের সৌন্দর্যটাই হলো আসল ব্যাপার। কৃষক বন্ধু তো তাকে বলেই ফেললো, তুমি তো বলো মানুষের রূপ সৌন্দর্য এগুলো সাহায্য করে। এখন তুমি কি তোমার সুদর্শন রূপের সাহায্য নিয়ে আমাদের জন্য আজ ঠিকঠাক করে খাবার নিয়ে আসতে পারবে? সুন্দর ছেলে কোনো জবাব না দিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। শহরে গিয়ে এগুলি ওগুলি ঘুরঘুর করলো, কিন্তু ঘোরাঘুরি করে তো আর আয় রোজগার ব্যবস্থা করা যায় না। সে তখন মনে মনে বলল, আমার কথাটা বলা ঠিক হয়নি। ভীষণ অনুতপ্ত হয়ে পড়লো সে। কিন্তু এখন এসব ভেবে তো আর কোনো লাভ নেই। এখন কি আর করা যায়, টাকা কিভাবে সংগ্রহ করা যায় এসবই ভাবছিল। সুন্দর ছেলে আর বলছিল, ওদিকে বন্ধুরা অপেক্ষায় আছে খাবারের জন্য। এসব ভাবতে ভাবতে একটা গাছের নিচে বসে পড়লো সে। ক্লান্তিতে ঘুম এসে গেল তার। কিছুক্ষণ পর এদিক দিয়ে এক মহিলা গাছের নিচ দিয়ে যাচ্ছিল। সে অবাক হয়ে দেখলো, কি সুন্দর ছেলে, কি চমৎকার ভাবে ঘুমাচ্ছে। মহিলা ধরে নিয়েছিল ওই যুবক শহরে নতুন এসেছে, কেননা এর আগে তাকে আর কখনো দেখেনি। যুবকের জন্য তার অন্তর পড়ে গেল। যুবকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার চাকরকে বলল, একে বাসায় নিয়ে গেলে ভালো হয়। হয়তো তার কাছে টাকা পয়সা নাই আর খিদার যন্ত্রণায় ঘুম এসে গেছে। মহিলার কথা শুনে চাকর যুবকের কাছে গেল। তাকে ঘুম থেকে উঠিয়ে বলল, তোমার কপাল খুলে গেছে। আমার মনিব তোমাকে বাসায় দাওয়াত করেছে। এবং সুন্দর পুরুষটার মনে হচ্ছিল যে স্বপ্ন দেখছে। কিন্তু চাকর যখন আবার ডাকলো তখন উঠে দাঁড়ালো এবং চাকরকে অনুসরণ করলো। চাকর আবারও বলল, তোমার কপাল খুলে গেছে হে যুবক। এই কথা শুনে সুন্দর পুরুষটা আল্লাহর শুকরিয়া আদায় করলো। ধনী মহিলার বাসায় গিয়ে যুবক ভালোভাবে খেলো, বিশ্রাম নিল। দুপুরে ফেরার সময় মহিলা 50 দেড়হাম হাতে বুঝিয়ে দিল। ওই টাকা দিয়ে বন্ধুদের জন্য ভালোভাবে খাবার আয়োজন করলো এবং শহরের দরজা লিখে রাখলো, সৌন্দর্যের একদিনের মূল্য 50 দেড়হাম। বন্ধুরা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলো এবং তার অনেক প্রশংসা করলো। তৃতীয় দিন শুরু। আজ ব্যবসায়ীর পুত্রের পালা। তাকে আজ শহরে যেতে হবে। রাজপুত্র বলল, আজ আমরা তোমার বুদ্ধি এবং মেধা দেখব। তুমি তো বলেছিলে মেধার সমান কিছু নেই। এখন তোমার কথা প্রমাণ করার সময় এসেছে। তোমার বুদ্ধিমাত্রাকে কাজে লাগিয়ে আমাদের ভালো মন্দ খাবার আয়োজন করতে হবে। ব্যবসায়ীর পুত্র কোনো জবাব না দিয়ে রওনা হলো শহরের দিকে। সমুদ্রের তদরে যেভাবে মানুষ হেঁটে বেড়ায় সে সেভাবে আসছিল। যে দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, কিভাবে উপার্জন করবে সেটা নিয়ে সে ভাবতে ভাবতে তার নজর পড়লো দূরে একটা জাহাজের দিকে। একটু এগিয়ে গিয়ে দেখলো সুন্দর সুন্দর এবং দামি দামি সব পণ্যের জাহাজে ভর্তি। আর একটু সামনে গিয়ে দেখলো শহরের কয়েকজন একত্রিত হয়ে কি যেন ষড়যন্ত্রের জাল গুনছে। কাছে গিয়ে শুনতে পেল তারা চাচ্ছে জাহাজের মালামাল সস্তায় কিনতে। সবাই পণ্যের মূল্য কম বলবে যাতে পণ্যের মালিক
মালিক বাধ্য হয়ে তাদেরকে কম দামে মালগুলো দিয়ে দেয়। সিদ্ধান্তের পর একসাথে গেল বিক্রেতার কাছে। মালের দাম বলল কম, বিক্রেতা এত কম দামে বিক্রি করতে রাজি হলো না। বিক্রেতা বলল এত কম দামে দিব না। ব্যবসায়ীরা বলল বিক্রি করে দাও, নাইলে আমরা যাচ্ছি, তবে ঘন্টাখানিক পর আবার আসবো, ততক্ষণে নিশ্চয়ই বিক্রির সিদ্ধান্ত নেবে। এই বলে ব্যবসায়ীরা চলে গেল। ব্যবসায়ীরা চলে যাওয়ার পর পণ্যের মালিকের কাছে বুদ্ধিমান যুবক এলো। সে তো সব ঘটনা দেখেছিল, তাই সে ব্যবসায়ীকে বলল, ওরা যে দাম বলেছে তার চেয়ে বেশি অর্থ দিয়ে আমি কিনবো। 1,00,000 দিরহাম দিব তোমাকে, তবে শর্ত হলো আমি বিকালে তোমার টাকাটা দেব। পণ্যের মালিক রাজি হয়ে গেল, মালগুলো তাকে দিয়ে দিল। ঘণ্টাখানিক পর ষড়যন্ত্র ব্যবসায়ীরা ফিরে এলো, এই আশা যে মালিক বাধ্য হয়ে তাদের কাছে সস্তায় মাল বিক্রি করবে, কিন্তু এসে তো তারা হতবাক। ক্রেতার মালিক বলল যে সব মাল বিক্রি হয়ে গেছে। এ কথা শুনে পাগলের মতন হয়ে হয়ে ক্রেতাকে খুঁজতে শুরু করলো। আর তাকে যখন খুঁজে পেল, যুবক তখন নিজের পরিচয় দিল এবং বলল মালগুলো বিক্রি করব, যদি তোমরা কিনতে না চাও তাহলে অন্য শহরে নিয়ে বিক্রি করব। ব্যবসায়ীরা যখন দেখলো মালগুলো হাতছাড়া হয়ে যাবে, বাধ্য হয়ে তারা 2 লক্ষ টাকায় কিনলো। যুবককে টাকা বুঝিয়ে দিল। যুবক পণ্যের মালিককে 1 লক্ষ টাকা দিরহাম বুঝিয়ে দিয়ে লাভের 1,00,000 দিরহাম নিয়ে বন্ধুদের জন্য খাবার দাবার কিনে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর ফেরার পথে শহরের দরজায় লিখলো বুদ্ধিমাত্রা ও মেধার একদিনের মূল্য 1,00,000 দিরহাম। এরপর সে তার বন্ধুদের ওখানে গেল। সবাই তার খুব প্রশংসা করলো এবং সেই দিনটি তারা বেশ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটালো। চতুর্থ দিনের সূর্য সবার চোখে পড়লো। ঘুম ভেঙে গেল 4 বন্ধুর। এবার রাজপুত্রের পালা। তাকে আজ বাইরে গিয়ে বন্ধুদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। বন্ধুরা তাকে বলল, তুমি তো বলেছিলে তকদিরে বা ভাগ্যে হলো সবকিছুর উপরে, তো তুমি শহরে যাও এবং নিজের ভাগ্য পরীক্ষা করো। শাহজাদা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে শহরের দিকে রওনা হলো। নিয়তির কি নীলা খেলা, ঠিক সেই দিনই সকালে ওই শহরের বাচ্চা মারা গেল। জনগণ এবং সেনারা বাচ্চার লাশ দাফন করার জন্য নির্দিষ্ট কবরস্থানে নিয়ে যাচ্ছিল। রাজপুত্র অনিশ্চিতভাবে ওই কাতারে সামিল হয়ে গেল। সবাই কান্নাকাটি করছিল আর সে অপলক ভাবে তাদের দিকে তাকাচ্ছিল, কেননা বাচ্চার মৃত্যুতে তার কান্না করার কোনো মানেই নেই। সে বরং ভাবছিল কিভাবে বন্ধুদের জন্য খাবারের আয়োজন করা যায়। সেনাপ্রধান যখন দেখলো রাজপুত্রের মাঝে কান্নাকাটি করার কিংবা কোনো রকম ভেঙে পড়ার চিন্তা মাত্র নেই, তখন সে বিরক্ত হলো এবং রাজপুত্রকে অনুসরণ করতে লাগলো। তার কাছে গিয়ে বলল, প্লিজ বলো কে তুমি, কেন তুমি দুঃখের দিনে কান্না করলে না কিংবা আমাদের বাচ্চাকে সম্মান দেখাচ্ছ না, তুমি কি গোয়েন্দা? এই বলে কয়েকজন সেনাকে আদেশ দিল যুবককে ধরতে বেঁধে কারাগারে নিয়ে আটকে রাখতে। তাই করা হলো। পরের দিন শহরে গণ্যমান্য লোকেরা একসাথে হলো। আর নতুন বাচ্চা নির্বাচন করার জন্য তার কোনো পুত্র সন্তান ছিল না যে যেন তার ক্ষমতায় বসতে পারে, সেজন্য এই সমাবেশ। পরে ঠিক করলো রাজ্যের যে কোনো একজনকে বাদশা বানাবে, কিন্তু যার মন্তব্য করা হলো তার ব্যাপারে কোনো না কোনো অভিযোগ উঠলো। এইভাবে একটা ঐশ্বই সৃষ্টি হলো। বাচ্চা নির্বাচন উল্টাপাল্টা হয়ে গেল। তখন সেনাপ্রধান মুরব্বীদের অনুমতি নিয়ে বলল, এই বিষয়টা যতই শান্তশিষ্টভাবে মিটমাট করা যায় ততই ভালো, কেননা গতকাল আমি সাহেব তাপ অনুষ্ঠান থেকে একজন গুপ্তচরকে আটক করেছি। এখন সে কারাগারে আছে। তোমরা যেভাবে চিৎকার চেঁচামেচি করছো তার কানে তো সব চলে যাবে। মুরব্বীদের একজন আশ্চর্য হয়ে বলল, গোয়েন্দা, যাও তাড়াতাড়ি তাকে নিয়ে আসো এখানে। তখন তারা তাড়াতাড়ি করে যুবক শাহজাদাকে নিয়ে এলো এবং রুমে এর দরজা বন্ধ করে দিল। শহরের এক মুরব্বী তাকে জিজ্ঞাসা করলো, কোথা থেকে এসেছো, গোয়েন্দাগিরি করছো কেন? তখন রাজপুত্র বলল, গোয়েন্দা? কে গোয়েন্দা? আমি রাজপুত্র। আমার শহর তোমাদের শহরের পাশেই। আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই আমার বিরুদ্ধে বিদ্রোহীন করে ক্ষমতা কেড়ে নিয়েছিল, তাই আমি আমার জীবন রক্ষার স্বার্থে পালিয়ে এসেছি। আসার পথে আরো 3 জনের সাথে পরিচয় হয়, তাদের সাথে তোমাদের এই শহরে এসেছি আমি। তারা এখন আমার অপেক্ষা আছে। আমার খাওয়া দাওয়ার আয়োজন করার কথা ছিল। এখানের মধ্যে কয়েকজন ব্যবসায়ী ছিল। তারা শাহজাদাকে দেখে চিনতে পারলো এবং বলল, ও সত্য বলছে, আমরা বেশ কয়েকবার তাকে তার বাবার পাশে দেখেছি। এই কথা শুনে মুরব্বীদের মাঝে একটা হইচই সৃষ্টি হলো। নিজেদের ভিতরে পরামর্শ করার কিছুক্ষণ পর তারা বলল, এই আজ থেকে আমাদের বাদশা সব থেকে বেশি উপযোগী। আল্লাহ যেন এই যুবককে আমাদের বাচ্চার জন্য এই শহরের ভিতরে পাঠিয়েছি। মুরব্বীরা বলল, আজ থেকে আমাদের বাদশা। সবাই মুরব্বীর কথা একমত হলো। এভাবে অত্যন্ত সহজে যুব রাজপুত্র বাদশা নির্বাচিত হয়ে গেল। ওই দেশের নিয়ম ছিল, যেই বাদশা নির্বাচিত হতো তাকে প্রথম দিন সাদা হাতির পিঠে করে
করে পুরো শহর ঘুরানো হতো, যাতে মানুষজন তাদের নবনির্বাচিত বাচ্চাকে চিনতে পারে। যুবক বাচ্চা যখন হাতির পিঠে করে ঘুরতে ঘুরতে শহরের দরজায় পৌঁছালো, দেখলো তার বন্ধুদের কেউ সেখানে নেই। বাদশাহ একজনকে আদেশ দিল, ওই দরজা লিখে রাখো, জ্ঞান, বুদ্ধি, চেষ্টা, প্রচেষ্টা এবং সৌন্দর্য তখনই ফল বয়ে আনে আল্লাহর ইচ্ছা, অর্থাৎ তার অনু যখন তার সাথে থাকে। আমি একদিনই বাচ্চা হয়ে গেলাম, তাই আমার এই বক্তব্যের পক্ষে বাস্তব প্রমাণ। হাতির পিঠে করে ঘুরে বেড়ানোর সময় আনুষ্ঠানিকতা শেষে যুবক বাচ্চা ফিরে গেল প্রাসাদে। নিজের শাহী আসনে বসলো এবং প্রথমে সেনাদেরকে পাঠালো নিজের বন্ধুদেরকে তার প্রাসাদে নিয়ে আসতে। তার বন্ধুরা সৈন্য সমস্ত দেখে ভয় পেয়ে গেল, কিছুই বুঝতে পারলো না। তারা আতঙ্কিত হয়ে তারা প্রাসাদে ঢুকে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। তাদের বন্ধু প্রাসাদের আসনে বসে আছে। বাদশাহ বন্ধুদের খোঁজখবর নিয়ে পুরো ঘটনা তাদের কাছে খুলে বলল। বন্ধুরা পুরা কাহিনী শুনে ভীষণই খুশি হলো এবং তাকে আন্তরিকতা জানালো। এভাবে আলাপ আলোচনা শেষে তরুণ বাদশাহ তার বুদ্ধিমান বন্ধুর ব্যবসায়ী ছেলেকে মন্ত্রী বানালো। সুন্দর যুবক বন্ধুকে প্রচুর অর্থ সম্পদ দিল, যাতে অন্য কোনো অঞ্চলে গিয়ে কাজকর্ম করতে পারে। আর কৃষকের ছেলের যুবককে তার সেনাবাহিনীতে নিয়োগ দিল। তো যাই হোক, আমি এই প্রথম এত বড় গল্প তৈরি করেছি। আমার অনেক কষ্ট হয়েছে গল্পটা তৈরি করতে। আপনারা ভিডিওটি দেখেন ঠিকই, কিন্তু একটু লাইক করেন না, কমেন্ট করেন না। আমি আশাবাদী যে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। অলস গাধা রহিম নামে একজন ব্যবসায়ী শহর থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রামে থাকতো। ও নিজের গ্রাম থেকে শহরে ব্যবসা করতে যেত। ব্যবসার মালামাল নেওয়ার জন্য তার কাছে একটা গাধা ছিল। রহিম তার গাধার পিঠে করে মালামাল নিয়ে যেত। শহরে যাওয়ার পথে ওদেরকে একটা নদী পার হতে হতো। রহিম খুব সাবধানে তার গাধাটাকে নদী পার করাতো। নদী পার করার পর ও শহরে পৌঁছাতো। শহরে পৌঁছে সে তার সমস্ত জিনিসপত্র অন্য ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিত। এরপর রহিম তার গাধাটাকে নিয়ে বাড়িতে রওনা হলো। একটু আসার পর গাধাটা বলতে লাগলো, বিনা পূজায় চলতে কত না ভালো লাগছে। মালিক আমার উপর কত পূজায় না চাপায়, আমার তো পাগুলি একেবারে নড়তেই চায় না। পরিশ্রম করা আমার একেবারে ভালো লাগে না। আমারও পরিশ্রম করা একেবারে ভালো লাগে না, মানে আমার কথা হইতেছে আর কি। তো যাই হোক, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হইতেছে রহিম যখন বাড়িতে পৌঁছে যেত তখন তার গাধাটাকে পেট ভরে খেতে দিত। রহিম নিজেও গাধাটাকে খুব যত্ন করত, কারণ সে খুব ভালো করে জানতো তার ব্যবসার জন্য গাধাটা খুবই প্রয়োজন। পরের দিনে রহিম গাধাটার উপর তুলোর বস্তা তুলতে লাগলো আর গাধা সেগুলো গনতে লাগলো। আর গাধা বলতে লাগলো, আমার উপর 8 বস্তা চাপিয়ে দিছে, কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না কেন? তো যাই হোক, শহর পর্যন্ত তো আমাকে পৌঁছাতে হবে। প্রতিদিনের মতো রহিম গাধাকে নিয়ে শহরে পৌঁছে গেল আর তুলো বিক্রি করে সেখান থেকে ফিরে এলো। আসার সময় রাস্তা ওর বন্ধু করিমের সাথে দেখা হলো। তখন করিম তার বন্ধুকে বলতে লাগলো, শহর থেকে কি তুলো বিক্রি করে আসলে নাকি? তো লাভ কেমন হলো? রহিম বলল, লাভের কথা আর বলো না, এত কম দাম তুলো আগে জানতাম না। করিম বলল, তাহলে তুমি তোমার ন্যায্য দাম পাওনি, তাই না? রহিম বলল, কি যে করি মাথায় কিছু আসছে না। করিম বলল, তাহলে তুমি তুলো ব্যবসা বাদ দিয়ে লবণের ব্যবসা করছো না কেন? নুনের ব্যবসা অনেক লাভ এখন। রহিম বলল, আরে বাহ, এত দারুণ কথা বলেছ। কাল থেকে শহরে আমি নুন নিয়ে যাব। আর সেই কথাই গাধা মনোযোগ দিয়ে শুনছিল। তখন গাধা মনে মনে বলতে লাগলো, এই মহাশয় মালিককে নতুন উপদেশ দিচ্ছে। প্রথম থেকেই আমার কোমরে কম বোঝা দেওয়া হচ্ছে নাকি? কাল থেকে আবার নুনের বস্তা চাপানো হবে, তাহলে তো আমি শেষ। পরের দিন রহিম গাধার উপরে 6 বস্তা নুন চাপিয়ে দেয়। তারপর গাধা বলতে লাগলো, আরে বাপরে, এতবার আমি তো আর আটতেই পারবো না। রহিম গাধাটাকে টানতে লাগলো, কিন্তু গাধাটা একটু নড়ছিল না। তখন রহিম রাগে গাধাটাকে মারতে লাগলো। তারপর গাধা চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর গাধা বলতে লাগলো, মালিক আমার উপর এত বোঝা চাপায়, তারপর আবার চলতে না পারলে উল্টা আবার মারেন। এ খোদা, আমাকে সাহায্য করো, আমাকে এই কাজ আর এই পূজা থেকে মুক্তি করো তুমি। এবার এরা নদীর ধারে পৌঁছে গেল। তারপর রহিম বলতে লাগলো, আরে বাপরে, আজকে তো নদীর জল অনেক বেড়ে গেছে, আমাকে খুব সাবধানে নদী পার করতে হবে। তখন রহিম সাবধানে গাধাটাকে নিয়ে নদী পার করতে লাগলো। তখন গাধাটা পা পিছলে নদীতে পড়ে গেল। তখন রহিম বলতে লাগলো, সর্বনাশ, সব নুন তো গলে গেছে, এখন আমি কি করি? তারপর গাধা বলতে লাগলো, ভাগ্য ভালো আমি বেঁচে গেছি, কিন্তু আমার পিঠের ভার তো অনেক কমে গেছে। মনে হয় খোদা আমার দোয়া কবুল করেছে আর এই নদীতে জাদু করে দিয়েছে। তারপর রহিম বলতে লাগলো, খুব লোকসান হয়ে গিয়েছে, যাক ব্যাপার না, আমার গাধাটা তো বেঁচে আছে, এখন যেহেতু নুনি নেই শহরে যেয়ে কি করব? এই বলে রহিম তার গাধাকে নিয়ে
বাড়ি ফিরতে লাগলো। গাধা মনে মনে বলতে লাগলো, আরে বাহ, আজকে তো আমাকে আর শহরে যেতেই হলো না, আর 15 দিন আরাম করতে পারবো। পরের দিনে রহিম 4 বস্তা নুন গাধার উপর চড়িয়ে শহরের দিকে রওনা দিল। যেতে যেতে তারা নদীর কাছে পৌঁছে গেল। তখন রহিম বলল, তাও ভালো, আজকে নদীর জল অনেকটাই কম, তারপরও সাবধানে নদীর জল পার হতে হবে। তারপর গাধা মনে মনে বলতে লাগলো, যতই সাবধানে নদী পার হোক না কেন, আমি আজও ইচ্ছা করে নদীতে পড়ে যাব। তারপর তারা যখন নদীতে নামলো, তখন গাধাটা আবার ইচ্ছা করে নদীতে পড়ে গেল। তো কি আর করার, তারপর আবার তারা বাড়িতে ফিরে আসলো। পরের দিন আবার একই ঘটনা ঘটলো, গাধাটা আবার জলের মধ্যে পড়ে যায়। তারপর রহিম বলল, মনে হচ্ছে গাধাটা জেনে বুঝে করছে, গাধাটা অনেক অলস হয়ে গেছে, দাঁড়াও, কালকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। পরের দিন রহিম গাধার উপরে 8 বস্তা তুলো চাপিয়ে দিল। দুজনে নদীর ধারে পৌঁছালো। তখন রহিম বলল, তুমি আজ আগে পার হও, এখনই মজাটা বুঝবি। তখন গাধাটা নদী পার হওয়ার সময় আগের মতো ইচ্ছে করে বসে গেল। কিন্তু এবার যখন সে উঠলো, তখন গাধাটা বলল, আরে বাপরে, এ তো আরো বেশি ভারী হয়ে গেছে, এ খোদা, এ তুমি কি করলে? তারপর রহিম এসে বলল, এই বস্তা নিয়ে তুমি শহরে যাবে, তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। জাদুর রাস্তা। আজকের গল্পটা দুটি জাদুঘরি রাস্তাকে নিয়ে। একটা ছিল পাকা রাস্তা আর একটা ছিল কাঁচা রাস্তা। পাকা রাস্তাটা দেখতে ছিল অনেক সুন্দর, সেখানে কোনো ভাঙাচুরা ছিল না। আর কাঁচা রাস্তার পথটা ছিল অনেক কঠিন, সেখানে ছিল ভাঙাচুরা। একদিন এক পথিক ক্লান্ত হয়ে রাস্তা দুটির মাঝখানে এসে দাঁড়ায়। সে দেখতে পায় তার সামনে দুটি রাস্তা, একটি পাকা রাস্তা আর একটি কাঁচা রাস্তা। সে বুঝতে পারে না যে সে কোন রাস্তায় যাবে। হঠাৎ করে পাকা রাস্তাটা বলে ওঠে, হে পথিক, তুমি আমার রাস্তায় এসো, তুমি অনেক আরামে তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে, আর তোমার কোনো ঝুঁকিও হবে না। পাশের রাস্তাটা কত ভাঙ্গা, ওই রাস্তায় গেলে তোমার অনেক কষ্ট হতে পারে। তখন কাঁচা রাস্তাটা বলে ওঠে, হে পথিক, তুমি আমার রাস্তায় এসো, আমার রাস্তা দিয়ে গেলে হয়তো তোমার অনেক কষ্ট হবে, কিন্তু হতে পারে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর অনেক সময় পথ দেখতে সুন্দর হলেও পথে কিন্তু বিপদ থাকতে পারে। মানুষটা দুটি রাস্তার কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না যে সে কোন রাস্তাটা বেছে নিবে। অবশেষে সে পাকা রাস্তাটা বেছে নেয়, কারণ সে কষ্ট করতে চাচ্ছিল না। তাই সে ভালো রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কয়েকদিন পর আবার আরেকজন এ রাস্তা দুটি মুখোমুখি হয়। সে কিভাবে বুঝতে উঠতে পারে না সে কোন রাস্তা দিয়ে সামনে যাবে। লোকটা ছিল একজন দিনমজুর, একটা খেটে খাওয়া মানুষ, কিন্তু সে পথ ভুলে রাস্তা দুটি সামনে এসে পড়ে। একইভাবে পাকা রাস্তাটা বলে উঠে, তোমাকে দেখতে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি কাঁচা রাস্তাটার দিকে যেও না, কিন্তু আরামে যেতে চাইলে আমার উপর দিয়ে যাও, তোমার কোনো কষ্ট হবে না। এরপর কাঁচা রাস্তাটা বলে উঠে, এ পথিক, তুমি ওর রাস্তা যেও না, তুমি আমার রাস্তা দিয়ে যাও। হ্যাঁ, তোমার হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু কোনো বিপদ হবে না, তোমার সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। লোকটা অনেক চিন্তায় পড়ে যায়। সে ছিল একজন পরিশ্রমী ব্যক্তি, সে কষ্ট করতে জানতো। সে বলে, আজকে এই রাস্তা দিয়ে যাই, দেখি সামনে কি এমন আছে। এই বলে লোকটা কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। সে অনেক কষ্ট করে সামনে এগিয়ে যায়। কিছু পথ হাঁটার পরে সে সামনে একটা বক্স দেখতে পায়। বক্সটা খুলে দেখে অনেক স্বর্ণ মুদ্রা। তারপর বক্সটা নিয়ে হাঁটা শুরু করলো। কিছু পথ যাওয়ার পর সে দেখে দুটো রাস্তা মিলিত হয়ে গেছে। সে সামনে ভালো রাস্তাটা দেখতে পায়। সে এটাও দেখতে পায় সামনে একজন লোক পরে মরে আছে। সে বুঝতে পারে এই লোকটা পাকা রাস্তাটা বেছে নিয়েছিল, কিন্তু তার সামনে ছিল বাঘ। সে এটাও বুঝতে পারে সে যদি পাকা রাস্তাটা বেছে নিত তাহলে সে মারা যেত। তো যাই হোক, আমার জীবনে আমি এত ফালতু গল্প জীবনে পড়ি নাই, জীবনে শুনি নাই। এরপর থেকে চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। একজন বয়স্ক রাজমিস্ত্রি তার রাজমিস্ত্রির কাছ থেকে অপশন নিতে চাইলো। তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল, বস, আমি বাড়ি বানানোর কাছ থেকে অপশন নিয়ে আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে চাই। তার মালিক এতে কিছুটা দুঃখ পেল, কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মকট রাজমিস্ত্রি। সে বলল, ঠিক আছে, তুমি কি চলে যাওয়ার আগে আর মাত্র একটি বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে? বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে গেল। কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন কাজে ছিল না, এবং সে সব সময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতো। সব সময় সে বাড়ির চিন্তা করত। এই কাজটাই তার জীবনের করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরি করা শেষ করলো, তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধর হাতে বাড়ির চাবি দিয়ে বলল, এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার উপহার। এই কথা শুনে বৃদ্ধ আফসোস করে উঠল। সে মনে মনে ভাবলো, আয় হায়, যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি,
তাহলে এটা আমার জীবনের করা সবচেয়ে ভালো কাজ হতো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। গাধার বুদ্ধি। অনেকদিন আগের কথা, এক গ্রামে একজন কৃষক ছিল। তার ছিল একটি গাধা ও একটি গরু। কৃষক গাধাকে দিয়ে মালামাল টানাতো আর গরুকে দিয়ে হাল চাষ করত। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে কাজ করে গরু যখন ঘরে ফিরলো, তখন অতিরিক্ত পরিশ্রম করার কারণে গরু বিড়বিড় করে কি জানি বলতে শুরু করলো। গরুকে বিড়বিড় করতে দেখে গাধা গরুকে বলল, বিড়বিড় করে কি বলতেছ? তারপর গরু বলতে শুরু করলো, তোরা তো গাধা, তোরা আমাদের কষ্ট কি বুঝবি? এই কথা শুনে গাধা বলে উঠল, তোরা যেভাবে বোঝা টানস আমরা তো সেভাবে বোঝা টানি। তারপর গরু বলল গাধাকে, বোঝা টানা ছাড়া আর কোনো কাজ করতে হয় না, কিন্তু আমরা জমি চাষ করা, ফসল মালাই করা, এসব কষ্টের কাজ আমাদের করতে হয়। গরুর কষ্টের কথা শুনে গাধার মন খারাপ হয়ে গেল। গরুকে কষ্টের হাত থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো। তারপর গাধা বলতে শুরু করলো, শোন, সকালে যখন মালিক তোকে নিতে আসবে তখন তুই অসুস্থ হওয়ার ভান করবি। তারপর গরু বলল ঠিক আছে। এর পরের দিন সকালবেলা কৃষক এসে গরুকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তাই ব্যর্থ হয়ে কৃষক সেখান থেকে বেরিয়ে এলো আর অন্য উপায় বের করার জন্য চিন্তা করলো। তারপর গরু গাধাকে বলল, ধন্যবাদ। উত্তরে গাধা বলল, দেখলে আমার বুদ্ধিটা কেমন কাজে এসেছে। কিন্তু গাধার এই বুদ্ধি বেশিক্ষণ থাকলো না। কিছুক্ষণ পর কৃষক আবার ফিরে আসলো সেখানে। কৃষক বলল, আজকে গরুর বদলে তোকে যেতে হবে মাঠে। গাধাকে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করালো কৃষক। এরপর দুপুরে খাওয়ার জন্য একটা গাছের নিচে গিয়ে বসলো। তখন গাধা মনে মনে বলল, গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বড় বিপদে পড়ে গেলাম। সত্যি সত্যি একটা গাধা, তা না হলে এমন বোকামি কেউ করে? এসব ভাবতে ভাবতে গাধা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। হঠাৎ সে গরুকে দেওয়া বুদ্ধিটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী গাধা মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়লো। তারপর গাধা চিৎকার করতে লাগলো। গাধা চিৎকার শুনে কৃষক ছুটে আসলো। এরপর তাকে মাঠের থেকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু গাধাকে কিছুতে ওঠাতে পারলো না। এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে মারতে শুরু করলো। পেটাতে পেটাতে কৃষক বলল, আজ যদি তুই কাজ না করিস তোকে আজকে মেরেই ফেলবো। গাধা দেখলো অবস্থা বিপজ্জনক, তাই সোজা হয়ে দাঁড়ালো। তারপর কাজ করতে লাগলো। কাজ করার সময় গাধা বিড়বিড় করে বলে উঠলো, যেভাবে হোক আজ রাতে গরুকে পটাতে হবে, যাতে কাল সকাল থেকেই মাঠে আসি। তো যাই হোক, সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরলো গাধা। গাধাকে দেখে গরু বলে উঠলো, এবার নিশ্চয় বুঝতে পারছস কি কঠিন ও কঠোর কাজ করতে হয় আমাদের। তারপর গাধা বলল, না না, মোটেও কঠিন কাজ না, আমার তো মনে হলো খুবই আরামদায়ক ও সোজা কাজ এটা। কিন্তু অন্য একটা বিষয়, আমার মন খুবই খারাপ, তোকে বললে তুই কষ্ট পাবি। তারপর গরু বলল, আলসার চেয়েও কষ্টের কাজ আছে নাকি? ঠিক আছে, খুলে বল, কষ্ট পাবো না। তারপর গাধা বলতে শুরু করলো, তেমন কিছু না। আজ দুপুরে মাঠে যখন কাজ করছিলাম তখন মালিক তার একজন বন্ধুকে বলছিল আমার গরুটা অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় আর বাঁচবে না। তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় গরুটাকে জবাই করে ফেলবো। এই কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো আর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যদি তাই হয় কাল থেকে কাজে লেগে পড়বো। মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। তোর মতন গাধার বুদ্ধিতে চলতে গিয়ে তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে। আর কোনোদিন তোর কথা শুনবো না। পরের দিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতেই গরু এক লাফে উঠে দাঁড়ালো। তখন কৃষক গাধা ও গরু দুটোকে নিয়েই মাঠের দিকে রওনা হলো। যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বলল, তুই আরো একটা লাঙ্গল জোয়াল নিয়ে আয়, গাধাকেও আজ থেকে গরুর পিছে পিছে হাল চাষ করতে হবে। আর শোন, আর একটা মোটা লাঠিও নিয়ে আসিস, গাধা যদি আবার তেরিং বেরিং করে লাঠি দিয়ে বাড়ি দেব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। বোকা শিয়াল ও বুদ্ধিমান কচ্ছপ। এক জঙ্গলের পাশে ছিল একটা নদী। সেই নদীতে বাস করত একদল কচ্ছপ। কচ্ছপের দল নদীতে সাঁতার কাটতো আর কখনো কখনো পাড়ে উঠে আসতো রোদ পোয়াতে। এমনই একদিন খুবই রোদ, তারা রোদ পোয়ানোর জন্য পাড়ে উঠে আসলো। সেই বনেই থাকতো একটা শিয়াল। শিয়াল ছিল খুবই ক্ষুধার্ত। শিয়াল হাঁটতে হাঁটতে সেখানে গেল যেখানে কচ্ছপের দল রোদ পোয়াচ্ছিল। শিয়ালকে দেখে সব কচ্ছপ তাড়াতাড়ি নদীতে চলে গেল, কিন্তু একটা কচ্ছপ নদীর পার থেকে একটু বেশি দূরে তাকায়। সে পালাতে পারলো না। কচ্ছপ পিছন ফিরে চাইলো, দেখলো শিয়াল তাকে ধরার জন্য এগিয়ে আসছে। কচ্ছপ তখন প্রাণ বাঁচানোর জন্য তার মাথা, লেজ ও পা কলসের ভিতর ঢুকিয়ে নিল। তার কলস অনেক শক্ত। শিয়াল অনেক চেষ্টা করেও তা ভাঙতে পারলো না। কচ্ছপ শিয়ালকে পারছে না দেখে বলল, আমার কলস এতই শক্ত ও মজবুত যা এত সহজে ভাঙবে না। তুমি আমাকে খেতে চাইলে একটা কাজ করতে পারো, তুমি আমাকে নদীর পানিতে চুবিয়ে নাও, হয়তো তাতে আমার কলসটা নরম হবে, তখন
তুমি আমাকে খুব সহজে খেতে পারবে। বোকা শিয়াল খিদার জ্বালায় তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাই সে কচ্ছপের কথা বিশ্বাস করলো আর সাথে পা দিয়ে ঠেলে নদীর পানিতে ফেলে দিল। সাথে সাথে কচ্ছপ কুলুস থেকে বের হয়ে এক ডুবে নদীর তীর থেকে নিরাপদ দূরে চলে গেল। শিয়াল কিছুক্ষণ পর কচ্ছপকে তোলার জন্য পা বাড়িয়ে দিল, কিন্তু কচ্ছপ ততক্ষণে বগার পার। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। বাঘের পিঠে বিড়াল। অনেকদিন আগের কথা, যে সময় বিড়াল আর বাঘ একসাথে থাকতো। বিড়াল ছিল বড় ভাই আর বাঘ ছিল ছোট ভাই। বিড়াল শিকার করে আনতো আর বাঘ তা মজা করে খেত। একদিন বনের ভিতর বাঘ আর বিড়াল একসাথে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখন তারা দেখলো একটা হরিণ সে পথ দিয়ে যাচ্ছে। তারপর বিড়াল বাঘকে বলল, তুই এখানে ঝোপের আড়ালে থাক, এখান থেকে বের হবি না। বাঘ বলল, ঠিক আছে বড় ভাই। তারপর বিড়াল হরিণের পিছন পিছন গেল আর সুযোগ বুঝে হরিণের উপর ঝাঁপিয়ে পড়লো আর হরিণ ঝটপট করতে করতে মারা গেল। বিড়াল তখনই বাঘকে ডাকলো। বিড়ালের ডাক শুনে বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলো আর দুজন মিলে মজা করে হরিণের মাংস খেলো। বাঘের মনে কিন্তু অনেক কষ্ট ছিল, কারণ সে নিজে শিকার করতে পারতো না। তারপর তার বড় ভাই বিড়াল শিকার করে আনতো আর দয়া করে তাকে খেতে দিত। একদিন সকালে বাঘ বিড়ালকে বলল, ভাই জানো, আজকে না আমি একটা বড় শিকার দেখে এসেছি। বিড়াল বলল, সত্যি বলছিস? কোথায় শিকার? বাঘ বলল, আমরা যেই বনে আছি এর পাশে একটা নদী আছে, তার ওপাশে। বিড়াল বলল, আমি তো সাঁতার জানি না, আমি নদীর ওপারে কিভাবে যাব? বাঘ বলল, আমি তো সাঁতার জানি, তুমি আমার পিঠে উঠবে, আমি তোমাকে নদীর ওপারে নিয়ে যাব। বিড়াল বলল, ঠিক আছে। এই বলে দুই ভাই চললো নদীর দিকে। নদী পার হওয়ার সময় বিড়াল বাঘের পিঠে বসলো আর দুইজন একসাথে চললো আত্মি শিকারের উদ্দেশ্যে। নদী চলতে চলতে বাঘ বিড়ালকে বলল, ভাই আমি তো আর পাচ্ছি না, আমি তো ডুবে যাচ্ছি। তারপর বিড়াল বলল, তুই কি আমাকে নদীতে ডুবিয়ে মারবি নাকি? বাঘ বলল, আমার তো মনে হচ্ছে তোমাকে পিঠে করে ওপারে যেতে পারবো না। বিড়াল বলল, দেখ যতই কষ্টই হোক, তুই আমাকে নদীর ওপারে নিয়ে চল ভাই। বাঘ বলল, তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, রাখবে আমার কথা? বিড়াল বলল, কি কথা? বাঘ বলল, তুমি আমাকে শিকার করা শিখাবে। তুমি যদি আমাকে শিকার করা না শিখাও, তা না হলে তোমাকে ডুবিয়ে মেরে ফেলবো। বিড়াল বলল, তুই চিন্তা করিস না, আমি তোমাকে শিকার করা শিখাবো। দুই ভাই একসাথে নদীর ওপারে গিয়ে পৌঁছালো আর হাতি শিকার করে তাকে এক সপ্তাহ ধরে খেয়ে ফিরে আসলো। নদীর পথে ফেরার সময় বাঘ পুনরায় বিড়ালকে মনে করিয়ে দিল শিকার শেখানোর কথাটা। বিড়াল বলল, আমি তোকে কথা দিছি না, আমি তোকে শেখাবো, তুই এত ব্যস্ত হইস না। পরের দিন সকালে বিড়াল বাঘকে শিকার ধরার বিভিন্ন কৌশল শিখালো, কিভাবে পা চেপে চেপে হাঁটতে হয়, কিভাবে পশুর উপর আক্রমণ করতে হয়, আক্রমণের সময় কোথায় ধরতে হবে, ইত্যাদি ইত্যাদি। 2-4 দিনের ভিতরে বাঘ বিড়ালের কাছ থেকে শিকারের সব বিদ্যা শিখে ফেললো আর সেদিন বাঘ একটা শিয়াল শিকার করলো। তারপর বিড়াল বলল, তুই শিয়ালের পেটে কেন কামড় দিলি? তুই যদি তার গলায় ধরতি তাহলে সেটা হতো শিকারের সঠিক পদ্ধতি। গলায় কামড়ে শিরা কাটতে হয়, তাহলে শিকার পালাতে পারে না, বুঝলি? বাঘ বলল, আমি যেটা করেছি সেটা তো ভুল নয়। বিড়াল বলল, সম্পূর্ণ ভুল, এভাবে শিকার করা যায় না। বাঘ বলল, তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না, আমি যেটা করেছি ঠিক করেছি, আমি আজই তোকে খেয়ে ফেলবো। বাঘের ভয়ঙ্কর মুখ দেখে বিড়াল আতঙ্কিত হয়ে গেল আর তাড়াতাড়ি গাছের উপরে উঠে গেল। বিড়াল বলল, খুব বাঁচাই বেঁচে গেছি, ভাগ্যিস তোকে আমি গাছে চড়া শেখাইনি, তাহলে তোর হাতে আজ আমার প্রাণ যেত। শত্রুকে কখনো কৌশল শেখাতে নেই, শিখালে পরে সে তার গুরুকেই ভুলে যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। 3 বোকার গল্প। এক গ্রামে ছিল 3 বোকা। তারা বোকা বলেই বোকা, একেবারে বোকার অর্থ। তারা বোকা বলে তাদেরকে গ্রাম থেকে বের করে দিল। বেচারা বোকা 3 জন গ্রামের বাইরে এসে বড় একটা গাছের নিচে এসে বসলো। তারপর তারা 3 জন মিলে ঠিক করলো তারা দূর দেশে চলে যাবে। এই মতো 3 বোকা নদী নালা মাঠ পেরিয়ে নতুন এক গ্রামে গিয়ে হাজির হলো। নতুন গ্রামে এসে তারা একটি বড়সড় বাড়ি দেখতে পেল। এই ঘরে থাকতো মাস্টার মশাই। মাস্টার মশাই ঠিক তখন স্কুলে যাবার জন্য তৈরি হয়ে বেরোতে যাচ্ছিল। এমন সময় 3 বোকা তার পা চেপে ধরলো। মাস্টার মশাই তখন বলল, আরে ছেড়ে দিয়ে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। 3 বোকা তখন বলল, মাস্টার মশাই আমরা দূর থেকে এসেছি, আপনি আমাদের একটি ব্যবস্থা করে দিন। মাস্টার মশাই তখন বলল, আচ্ছা আচ্ছা, সব ব্যবস্থা ফিরে এসে হবে, বাড়িতে মা আছে, তোরা তার কাছ থেকে খাবার চেয়ে খেয়ে নিবি, তারপর বাড়ির কিছু কাজ কাম করে নিবি, আমি ফিরে এসে তোদের ব্যবস্থা করব। এই বলে তিনি স্কুলের পথে হাঁটতে লাগলেন। বোকা 3 জন বুড়ি মার কাছে পান্তা ভাত, মুড়ি, কাঁচা লঙ্কা মেখে পেট ভরে খেয়ে নিল। তারপর বলল, বলেন বুড়িমা, কি কাজ করতে হবে? তারপর বুড়িমা বলল, তোরা নদী থেকে গোসল করে 3 হাঁড়ি সরিষা তেল নিয়ে আয়। বোকারা সেই মতো নদীতে গোসল করে তেল আনতে চললো। মাটির ছোট ছোট হাঁড়িতে তেল নিয়ে তারা বাড়িতে ফিরছে। এমন সময় পথে দেখলো অনেক বড় একটা বট গাছ। সেই বট গাছের নিচ
নিচে একটু জিরিয়ে নিতেই তারা তেলের হাঁড়িগুলো মাটিতে রাখলো। তারপর জিরে টিরে সে হাঁড়িগুলোর দিকে তাকিয়ে আছে। এমনি দেখে 3টে হাঁড়িতে চুর ঢুকে বসে আছে। আসলে হাঁড়ির মধ্যে ছিল তেল আর 3 বোকার ছায়া। নিজের ছায়াগুলো চুর ভেবে তারা ধুমধাম করে পিটাতে লাগলো। তেলের হাঁড়িতে লাঠির আঘাতে মাটির হাঁড়িগুলো তো ভাঙলই, সাথে তেলটিও মাটিতে গড়িয়ে পড়লো। মাস্টার মশাই সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেই সব কথা শুনে বলল, কালকে তোরা 3জন বনে গিয়ে 3 বোঝা শুকনা কাঠ নিয়ে আসবি। এটা পারবি তো? বোকারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলল, জি মাস্টার মশাই, আমরা কাঠ আনতে পারবো। পরের দিন সকালবেলা বোকা 3জন বনের পথ ধরলো। তারপর 3জন 3টি বেশ বড় সড়ো কাঠের পোজা মাথা চাপিয়ে বুড়িমার কাছে ফিরে এলো। তারপর বোকারা বলল, কাঠ এনেছি, কোথায় রাখবো বুড়িমা? 3 বোকা একই কথা বারবার বলে বুড়িমা রেগে মেগে বলল, কাঠ রাখার তোমরা জায়গা পাচ্ছ না, আমার মাথার উপরে কাঠ রাখো। এই কথা শেষ হতেই বোকা 3জন 3 বোঝা কাঠ বুড়িমার মাথার উপর ফেলে দিল, আর তাতেই বুড়িমা মারা গেল। মাস্টার মশাই ঘরে ফিরে দেখলো অনাথ হয়ে গেছি, কেন জানি 3 বোকাদের আশ্রয় দিলাম। তারপর কান্নাকাটি থামিয়ে তিনি বলেন, যা তোরা মাকে নিয়ে গিয়ে নদীতে সৎকার করে ফেল, এতে যদি তোদের কিছুটা পাপ কমে। বোকারা তখন একটা তাল পাতা সাটায়ের মধ্যে বুড়িমার দেহটি গুটিয়ে নিয়ে নদীতে চললো। যেতে যেতে কোনো এক সময় বুড়ির দেহটি সেখান থেকে পড়ে গেছে, তারা খেয়ালই করেনি। নদীতে পৌঁছে দেখলো বুড়িমা নেই। বোকারা 3জন তখন ভাবলো বুড়িমা নিশ্চয় জ্যান্ত হয়ে কোথাও লুকিয়ে গেছে। তাই তারা বুড়িমাকে ধরতে গ্রামের পথে আবার পা বাড়ালো। যেতে যেতে তারা অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছালো। এই গ্রামের এক বুড়ি ঝাড়ু দিয়ে উঠান পরিষ্কার করছিল। বোকা 3জন তাকে দেখতে পেয়ে হুই হুই করে চলে আসলো আর তাকে জোর করে ধরে সৎকার করে দিল। সন্ধ্যায় বোকারা মাস্টার মশাইয়ের কাছে এসে বলল, আজ আমাদের খুব পরিশ্রম হয়ে গিয়েছে। বুড়িমা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, আমরা তাকে জোর করে ধরে নিয়ে এসে সৎকার করে দিয়েছি। এতক্ষণে মাস্টার মশাই বোকাদের কথা শুনে তো একদম হয়ে গেলেন। তারপর 3 বোকাদের সেখান থেকে তাড়িয়ে দিলেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। 2 বন্ধু ও ভাল্লুকের গল্প। অনেকদিন আগের কথা, এক ছিল গভীর বন, অনেক ধরনের জীবজন্তু, তাই সেই বনে কেউ যেত না। কিন্তু একদিন রমেশ ও জগা নামে 2 বন্ধুর জঙ্গল ঘোরার শখ হলো। তখন রমেশ বলল, চলো বন্ধু, আমরা উত্তর দিকে যে বন আছে সেখানে গিয়ে ঘুরে আসি। তারপর জগা বলল, কিন্তু বন্ধু, আমি শুনেছি সেই বনে নাকি অনেক ভয়ঙ্কর পশু পাখি আছে। তারপর রমেশ বলল, আরে এগুলো মানুষের বানানো কথা, তাছাড়া আমি তো তোমার সঙ্গে থাকবো, তোমার উপর কোনো বিপদ আসতে দেব না। তারপরের দিন তারা বনের ভিতর চলে গেল। ঘুরতে ঘুরতে রমেশ বলল, দেখছো বন্ধু, এই বনে ভয়ের কিছু নেই, নিশ্চিন্তে সারা বন ঘুরে বেড়াও। ঠিক সে সময় তাদের কানে এক ভয়ঙ্কর জন্তুর আওয়াজ এসে পৌঁছালো। তখন জগা বলল, এটা কিসের আওয়াজ? তারপর রমেশ বলল, আরে কিসের ভয়, আমি তো তোমার সাথে আছি, আমি বলছি তো তোমার উপর কোনো বিপদ আসতে দেব না। তখন জগা দেখে বিশাল এক ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। তারপর জগা বলল, বন্ধু দেখো, বিশাল এক ভাল্লুক আমাদের দিকে এগিয়ে আসছে। তারপর জগা বলল, চলো আমরা গাছের উপর উঠে বসি, ভাল্লুক তো আর গাছের উপর উঠতে পারে না। তারপর জগা বলল, কিন্তু বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না। তারপর রমেশ বলল, তাহলে আর কি, আগে নিজের জীবন বাঁচাই, বেঁচে থাকলে না হয় তোমার কথা চিন্তা করব। এই বলে রমেশ গাছে উঠে বসলো, কিন্তু জগার নিচে দাঁড়িয়ে আছে আর ভাল্লুক তার দিকে আসতে লাগলো। তখন তার মাথায় এক দারুণ বুদ্ধি আসলো। তারপর জগা বলল, আরে ভাল্লুক তো মরা মানুষের মাংস খায় না, আমি যদি মরা মানুষের মতন পড়ে থাকি তাহলে মনে হয় বাঁচতে পারবো। এই বলে জগা মরা মতন সেখানে শুয়ে পড়লো। ভাল্লুক তার কাছে এসে গন্ধ শুকতে লাগলো, কিন্তু শ্বাস বন্ধ করে পড়ে থাকায় ভাল্লুক তাকে মরা ভেবে সেখান থেকে চলে গেল। তারপর রমেশ গাছ থেকে নেমে জগাকে জিজ্ঞাসা করতে লাগলো, বন্ধু, ভাল্লুকটি তোমার কানে কানে কি বলে গেল? তারপর জগা বলল, ভাল্লুকটি আমার কানে কানে বলেছিল যে বিপদে পড়লে প্রকৃত বন্ধু চেনা যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। চালাক শিয়াল ও সারস। অনেকদিন আগের কথা, একটা গাছে একটি সারস বাস করত। তার গায়ের রং ছিল সাদা, ঠোঁটটা ছিল অনেক লম্বা ও সরু, আর তার পা গুলো ছিল অনেক লম্বা। কিন্তু সে ছিল ভীষণ ভালো মনের। আর সেই বনেরই এক গাছের নিচে গর্ত করে বাস করত এক চালাক শিয়াল। সারাদিন তার মনে শুধু দুষ্ট বুদ্ধি ঘুরে বেড়াতো। অনেকদিন একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। সময় পেলে তারা বসে গল্প করে, এরকম ভাবে তাদের দিন যেতে লাগলো। একদিন চালাক শিয়াল গল্প করতে করতে বলল, বন্ধু, আমি তোমাকে আমন্ত্রণ করেছি দুপুরে আমার বাসায় খাওয়ার জন্য, তোমাকে কিন্তু আসতে হবে। তারপর সারস বলল, তুমি আমার একমাত্র বন্ধু, আমি কি না এসে পারি? অবশ্যই আসবো। তখন শিয়াল মনে মনে বলে, তুমি আসবে ঠিকই, কিন্তু কিছু খেতে পারবে না, আমি সেই ব্যবস্থাই করব। তারপর সারস বলল, কি এমন ভাবতেছো বন্ধু? তারপর শিয়াল বলল, না তেমন কিছু না, তুমি আমার বাসায় প্রথম যাবে,
তাই কি খাবার দেওয়া যায় তাই ভাবতেছি আর কি। তারপর সারস বলল, তা তোমার এত ভাবতে হবে না, তুমি যা খাওয়াবে আমি তাতেই খুশি। তারপর শিয়াল বলল, ঠিক আছে বন্ধু, কাল সকালে চলে এসো। পরের দিন সারস গিয়ে হাজির হলো শিয়ালের বাড়ি। তারপর শিয়াল বলল, তুমি এসেছো বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বন্ধু এবার খাও, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। সারস দেখলো দুটি থালাতে পায়েস রাখা আছে, আর তা দেখে সুন্দর মিষ্টি গ্যারান বেরোচ্ছে। তখন শিয়াল বলল, কি বন্ধু, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধে শুকবে নাকি, কেউ দেখো। তখন সারস মনে মনে বলে, এই থালা থেকে আমার শুরু ঠুট দিয়ে আমি খাবো কিভাবে। তারপর শিয়াল বলল, কি বন্ধু, খাবার খেয়ে নাও, তা না হলে তো ঠান্ডা হয়ে যাবে। এ বলে তারা দুজন খাবার খেতে শুরু করলো। শিয়াল তো এক মুহূর্তেই তার খাবার খেয়ে শেষ করে ফেললো, কিন্তু সারস কিছুই খেতে পারলো না। তারপর শিয়াল বলল, কি বন্ধু, খাবার কেমন হয়েছে? তখন সারস বলল, অনেক মজা হয়েছে, এখন যাই বন্ধু। এই বলে সারস তার বাসা চলে এলো, আর মনে মনে ভাবতে লাগলো কিভাবে প্রতিশোধের বদলা নেওয়া যায়। তখন তার মাথায় একটা বুদ্ধি চলে এলো, আমি তাকে এরম ভাবে খাবার দেব যাতে সেও খেতে না পারে। পরের দিন তারা একসাথে গল্প করতে করতে সারসটা বলল, তুমি তো তোমার বাসায় আমাকে আমন্ত্রণ করে খাওয়ালে, আমিও তোমাকে খাওয়াতে চাই। তখন শিয়াল বলল, তা তো অনেক ভালো কথা, কবে আসবো? তখন শিয়াল বলল, কালই আসো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। পরের দিন শিয়াল সারসের বাসায় গিয়ে হাজির হলো। তাকে দেখে সারস বলল, চলে এসেছো বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষায় করছিলাম, এসো বন্ধু, না হলে যে খাবার ঠান্ডা হয়ে যাবে। শিয়াল দেখলো দুনোটা কলসির ভিতর স্যুপ রাখা আছে। সারসটা বলল, দাঁড়িয়ে আছে কেন বন্ধু, খাওয়া শুরু করো। এই বলে সারস তার চিকন ঠোঁট কলসের ভিতর ঢুকিয়ে খেতে লাগলো, কিন্তু শিয়াল অনেক চেষ্টা করার পরও কিছুই খেতে পারলো না। তখন সারসটা বলল, স্যুপ কে খুশি তো? তারপর শিয়াল বলল, তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করছো নাকি? সারস বলল, তোমার কাছ থেকে তো এসব শিখেছি, কিছু মনে করো না, আমাকে আমন্ত্রণ করে যেমন করেছো আমিও তোমার সাথে তেমনই করেছি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। খরগোশ, কচ্ছপ ও পিঁপড়ে। এক বনে এক কচ্ছপ থাকতো, আর থাকতো একটা খরগোশ। একদিন তারা দুইজন একটা আম গাছের নিচে বসে গল্প করছিল। হঠাৎ গাছ থেকে একটা আম পড়লো। খরগোশ বলল, আমটা আমি খাবো। কচ্ছপ বলল, না, আজকে আমটা আমি খাবো। আর এই সামান্য বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে ভীষণ গন্ডগোল বেঁধে গেল। তখন ওই রাস্তা দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছিল। তখন পিঁপড়েটা বলল, তোমরা দুইজন কেন গন্ডগোল করছো? কচ্ছপ ও খরগোশ তাদের দুজনের গন্ডগোলের কারণ পিঁপড়ার কাছে জানালো। তখন পিঁপড়াটা বলল, তোমরা দুইজন একটা দৌড় প্রতিযোগিতা করো, যে জিতবে আমটা সে খাবে। কচ্ছপ বলল, পিঁপড়ে মশাই, আমি কিভাবে খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতা করব? ও তো জোরে জোরে দৌড়ায়, আর আমি তো আস্তে আস্তে যাই। পিঁপড়া বলল, না না, তোমাদের দুজনকে দৌড় প্রতিযোগিতা করতেই হবে, আর তা না হলে তোমরা দুইজন গন্ডগোল করতে থাকো, আমি চললাম। অবশেষে কচ্ছপ খরগোশের সাথে দৌড়াতে রাজি হলো। খরগোশ বলল, আমাদের কত দূর পর্যন্ত দৌড়াতে হবে? পিঁপড়ে বলল, সেটা তোমরা দুইজন মিলে ঠিক করে নাও। খরগোশ বলল, কচ্ছপ বন্ধু, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা দূরে ওই সাগু পর্যন্ত দৌড়াই, যে আগে ওখানে পৌঁছাতে পারবে সে আমটা খাবে। তখন তারা দুইজন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো, আর তাদের দৌড় প্রতিযোগিতা শুরু করলো। খরগোশ তো লাফিয়ে লাফিয়ে চলতে থাকলো, কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর খরগোশ বলল, বোকা কচ্ছপ, আমার সাথে দৌড়ে কেউ কখনো আমাকে হারাতে পারে। যাই হোক, কচ্ছপ তো অনেক দূরে, আমি না হয় একটু ঘুমিয়ে নেই। খরগোশ ঘুমিয়ে পড়লো, আর এরই মধ্যে কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রায় সাগু পর্যন্ত পৌঁছে গেল। খরগোশ ঘুম থেকে উঠে পিছনের দিকে তাকিয়ে দেখলো কচ্ছপের কোনো পাত্তা নেই। তখন সে সাগরের দিকে হাঁটতে লাগলো, আর সে দেখলো কচ্ছপ তার আগে সাগু পর্যন্ত পৌঁছে গেছে। কাউকে ছোট বলে দুর্বল ভাবতে নেই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। দুই বলদ। এক গ্রামে রমেশ ও জগা নামে দুই বলদ থাকতো। একদিন দুই বলদের রাস্তার ভিতর কথা বলছিল। রমেশ জগাকে বলল, কই যাস? জগা বলল, বাজারে যাই, মাথা ডিম আছে বিক্রি করমু। তারপর রমেশ বলল, শুনলাম তুই নাকি বলদ, বাজারে যাইয়া মাথার ডিম কিভাবে বিক্রি করবি? জগা বলল, তা তুই বুঝবি না, শুনলাম নাকি তুই অনেক জানস, বলতো আমার মাথা কি আছে? তুই যদি বলতে পারস তাহলে আমার মাথা থেকে দুইটা ডিম তোকে দিয়ে দেব। তারপর জগা বলল, এটা বলা তো অনেক সহজ, তোর মাথায় একটু সহজ করে দে। জগা বলল, না, পারবো না। আচ্ছা আচ্ছা, বলতেছি, আমার মাথা যা আছে তার গায়ের রং সাদা, আর বাংলে কুসুম লালও হতে পারে, আবার হলুদও হতে পারে। আর কই মুনা, কইলে তুই সবকিছু বুঝে ফেলবি। তারপর রমেশ বলল, ও বুঝে ফেলেছি, তোর মাথায় লেবু। জগা বলল, তুই আসলে একটা বলদ, তোর উত্তর হয় নাই, আমার মাথায় আসলে ডিম। রমেশ বলল, আহারে, আমি এই জিনিসটা সন্দেহ করেছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।
বোকা কাক। বনে অনেক পশু পাখির বসবাস। একবার এক চড়ুই পাখি আর কাকের মধ্যে বন্ধুত্ব হলো। প্রতিদিনই চড়ুই পাখির ওইখানে আসতো আর গল্প করত। চড়ুই খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করত, কিন্তু কাক ছিল খুব লোভী, দুষ্টু আর খটখট স্বভাবে। কয়েকদিন পর তারা একটা গ্রামে তারা দুইজন গল্প করছিল। তখন তারা দেখতে পেল এক কৃষক তার বাড়ির উঠানে ধান আর মরিচ শুকানোর জন্য দিচ্ছে। কাক তা দেখে চড়ুইকে বলল, চলো আমরা একটা প্রতিযোগিতা করি। চড়ুই বলল, কিসের প্রতিযোগিতা? কাক বলল, দেখি তুমি আগে ধানকে শেষ করতে পারো নাকি আমি। কাক আরো বলল, আমি আগে মরিচকে শেষ করব। চড়ুই বলল, না, আমি আগে ধানকে শেষ করব। কাক বলল, আর তুমি যদি আগে ধানকে শেষ করতে না পারো তাহলে কি হবে? চড়ুই বলল, যদি না পারি তাহলে তুমি আমার বুকের মাংস খাবে। আর যদি তুমি মরিচকে শেষ না করতে পারো তাহলে কি হবে? কাক বলল, তবে তুমি আমার বুকের মাংস খাবে। এই কথা বলে কাক আর চড়ুই ধান আর মরিচ খাওয়া শুরু করলো। চড়ুই একটা দুটি ধান খায় আর কাক খপা খপ একটা একটা করে মরিচ গিলে। কিছুক্ষণের মধ্যে কাক সব মরিচ খেয়ে শেষ করে ফেললো। চড়ুই তখন সেখানে সামান্য কিছু ধান খেতে পেরেছে। কাক বলল, কি ব্যাপার বন্ধু, আমি তো জিতে গেছি, এখন আমি তোমার বুকের মাংস খাবো। তোমার কি কিছু বলার আছে? চড়ুই বলল, কি আর বলবো বন্ধু, বন্ধু হয়ে যদি তুমি আমার বুকের মাংস খেতে পারো তাহলে খাও, আমি বাধা দিব না। তবে খাওয়ার আগে তোমার ঠোঁট দুটো ভালো করে ধুয়ে আসো, কারণ তোমার ঠোঁট সব সময় নোংরা থাকে। কাক চড়ুইয়ের এই কথা শুনে খুব রেগে গেল আর বলল, ঠিক আছে, আমি ঠোঁট ধুয়ে এখনই আসছি। এই বলে কাক ঠোঁট ধোয়ার জন্য সেখান থেকে চলে গেল। ঠোঁট ধোয়ার জন্য কাক বসুমতী নদীর কিনারায় যেয়ে বসলো আর নদীকে বলল, আমি তোমার পানিতে আমার দুটো ধুতে চাই চড়ুই পাখির বুক খাওয়ার জন্য। নদী বলল, তোমার নোংরা ঠোঁট দিয়ে আমাকে স্পষ্ট করবে না, গটি নিয়ে এসে পানি তুলে তারপর ঠোঁট ধু। কাক বলল, আচ্ছা ঠিক আছে, আমি গটি নিয়ে এখনই আসছি। এই কথা বলে কাক একটা মানুষের কাছে গিয়ে বলল, মানুষ দাও তো গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। মানুষ বলল, আমার কাছে তো এখন গটি নেই, মাটি নিয়ে এসো, গটি বানিয়ে দিচ্ছি। কাক বলল, কিন্তু আমি মাটি খুঁড়বো কি দিয়ে? কুমোর বলল, মহিষের শিং দিয়ে মাটি খুঁড়তে পারো। কুমোর হচ্ছে মানুষের নাম, আপনাদের বোঝার স্বার্থে আমি মানুষ বললাম। তো যাই হোক, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হইতেছে মানুষের এই কথা শুনে কাক মহিষকে গিয়ে বলল, মহিষ ও মহিষ, দেও তো শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চোরের বুক। কাকের কথা শুনে মহিষ গেল রেগে আর সে কাককে মারার জন্য এগিয়ে গেল আর কাক ওইখান থেকে উড়ে গেল। তারপর সে একটা কুকুরের কাছে গেল এবং বলল, কুকুর ও কুকুর, মারবি মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চোরের বুক। কুকুরে বলল, আগে দুধ আনো, খেয়ে শরীরে জোর বাড়িয়ে নেই, তারপর মহিষ মারবো। কুকুরের এই কথা শুনে কাক একটা গাইয়ের কাছে গেল আর বলল, গাই ও গাই, দেও তো দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চোরের বুক। গরু বলল, আগে ঘাস এনে দাও, তারপর দুধ নিব। গরুর এই কথা শুনে কাক একটা মাঠের কাছে যেয়ে বলল, মাঠ ও মাঠ, দাও তো ঘাস, খাবে গাই, দিবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মরবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ডুবে ঠোঁট, তবে খাবো চোরের বুক। মাঠ বলল, গাছ তো অনেক আছে, কেটে নিয়ে যাও। কাক বলল, কিন্তু আমার কাছে তো কাস্তি নেই, কাটবো কি দিয়ে? মাঠ বলল, যাও, আগে কাস্তি নিয়ে আসো। তখন কাক কামারের কাছে গিয়ে বলল, কামার ও কামার, দাও তো কাস্তি, কাটবে ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মরবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চোরের বুক। কামার বলল, আমার কাছে তো এখন আগুন নেই, আগুন নিয়ে আসো, আমি বানিয়ে দিচ্ছি তোমার কাস্তে। কাক বলল, আগুন কোথায় পাবো? কামার বলল, গৃহস্থের কাছে। কাক তখন এক গৃহস্থের কাছে গিয়ে বলল, গৃহস্থ ভাই, দাও তো আগুন, গর্বে কাস্তি, কাটবে ঘাস, খাবে গাই, দিবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মরবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চোরের বুক। তখন গৃহস্থ জ্বলন্ত আগুন আনলো আর বলল, কিসে করে নিবে? তুমি আগুন কি করে নিবে? তোমার কাছে তো কোনো থলে নেই। বোকা কাক তখন তার পাখনা সরিয়ে দিল আর বলল, এই আমার পাকার উপরে আগুন ঢেলে দাও। গৃহস্থ তখন আগুন কাকের পাকার উপরে ঢেলে দিল আর তখন আগুনে পুড়ে মারা গেল কাক। চোরের বুকের মাংস আর খাওয়া হলো না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। বিসমিল্লার বরকত এবং আল্লাহর উপর ভরসা। একটি গ্রামে এক রাখাল তার ছাগলগুলোকে নিয়ে বের হয়েছিল। ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোনায় বসে রইলেন। তার খুব দুশ্চিন্তা হচ্ছিল।
এমনিতে বৃষ্টিপাত হচ্ছে না, তারপর গ্রামের বেশিরভাগ জায়গায় গাছগুলো গরু ছাগলে খেয়ে ফেলেছে, যার কারণে তার এবং গ্রামবাসীর গরু ছাগলেরা ঠিক মতন খেতে পারছে না। একদিন সেই লোকটি তার ছাগলগুলিকে নিয়ে পাশের একটি গ্রামে চলে গেল। সেখানে প্রায় একই অবস্থা, কিন্তু সে খেয়াল করলো নদীর ওই পাশে তাজা গাছ আছে, কিন্তু নদীর স্রোত এতই বেশি যে ছাগলগুলোকে নিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব। সেদিন ছিল জুম্মার দিন। রাখাল তার ছাগলগুলোকে বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে গেল। সে সময় খুতবা চলছিল। মসজিদের এক আলেম বয়ান করছিলেন, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তার যে কতটা বরকত হয় এটা নিয়ে বয়ান করছিলেন। ওই এলাকায় এটি ছিল রাখালের প্রথম জুম্মা। আলেমের এই কথাটি তার বেশ মন জয় করে ফেললো। সে নামাজ শেষে ফিরে গিয়ে তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লাহ বলে স্বাচ্ছন্দ্যে নদীটা পার হয়ে গেল। এভাবে সে প্রতিদিন একই কাজ করতে থাকলো। তার ছাগলগুলো অন্যদের ছাগলের তুলনায় বেশ মোটা এবং স্বাস্থ্যবান হয়ে গেল। এটা দেখে গ্রামবাসী রাখালকে জিজ্ঞাসা করলো যে সে ছাগলগুলোকে কি খাওয়ায়, যার কারণে তার ছাগলগুলো এত স্বাস্থ্যবান হলো। রাখালটি ছিল খুবই সৎ এবং সৎ সরল। সে নির্দ্বিধায় বলে দিল সে জুম্মার খুতবায় বিসমিল্লাহ বরকতের কথা শুনে খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তারপর থেকে সে প্রতিদিন বিসমিল্লাহ বলে নদীটি পার হয়। কথাটি শুনে সবাই অবাক হলো, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। সবাই চলে গেলেও একজন সেখানে দাঁড়িয়ে রইল। সে তার সাথে পরের দিন সকালেও এলাকাতে যাবে, সেও নদীটা পার হয়ে দেখবে। পরের দিন সকালে রাখালের সাথে সেই লোকটি গেল নদীতে। তখন নদীতে উতাল পাতাল ঢেউ চলছে। সেই লোকটি সাথে করে একটা রশি নিয়ে গিয়েছিল। এই রশিটি তিনি নিজের গায়ে বাঁধলেন এবং একটি অংশ গাছের সাথে বেঁধে নিলেন, যাতে তিনি নদীর স্রোতে ভেসে না যান। এবং বয়ে বয়ে বিসমিল্লাহ পরে যেই না নদীতে পা দিলেন, তখনই তিনি পিছলে পড়ে গেলেন। নদীর স্রোত তাকে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু তার শরীরটা রশি দিয়ে বেঁধে থাকার কারণে সে কোনোভাবে রক্ষা পেল। এটা দেখে রাখাল বেশ অবাক হলো, কেননা এমনটি আবার কথা নয়। রাখাল নিজে বিসমিল্লাহ পরে তার ছাগলগুলিকে নিয়ে নদীর উপরে চলে গেল। তাদের কোনো সমস্যা হলো না। এটি দেখে লোকটি অবাক হয়ে চেয়ে রইল। রাখাল ছাগলগুলিকে নদীর উপরে রেখে আবার ফিরে এসে লোকটিকে বলল, ভাই, আমি তোমার ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম, কিন্তু যখন ছাগলগুলিকে নদীর উপরে রেখে আবার ফিরে আসলাম তখন আমার মাথা চিন্তা এলো, আমি মনে হয় তোমার সমস্যাটা ধরতে পেরেছি। তখন লোকটি বলল, কি সমস্যা বলুন তো ভাই। রাখাল দৌড়ে দিয়ে বাঁধা গাছের দিকে ইশারা দিয়ে বলল, ভাই, এই রশিটাই তোমার সমস্যা। এই রশিটাই তোমার বিসমিল্লাহ বরকতকে নষ্ট করে দিয়েছে, কেননা তোমার বিসমিল্লাহ এবং আল্লাহর চেয়ে এই রশিটার উপর ভরসা বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা তোমার দায়ভার রশিটার উপর ছেড়ে দিয়েছে। আর যা হবার তাই হলো। সে জুম্মার মৌলভী সাহেবের বিসমিল্লাহ বরকতের খুতবা আমার অন্তরে গেঁথে গিয়েছিল, যেটা আমি অন্তরে ধারণ করেছিলাম, আর আল্লাহর সেটার মান রেখেছেন। কিন্তু তুমি বিসমিল্লাহ বললেও তোমার ভরসাটা ছিল দড়ির উপরেই, যার কারণে যা হবার তাই হলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।